আচ্ছা, এনভায়রনমেন্টাল পলিউশন কজেস, কারণটা কি, ইফেক্টস কি হয়? তন্ময় সালাম দিছে। আচ্ছা, কন্ট্রোল মেজার্স, এটাকে কিভাবে কন্ট্রোল করা যায়? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। নেটওয়ার্কের প্রবলেম মনে হয়। হ্যাঁ, তো ডেফিনেশনটা কি? ডেফিনেশন অফ পলিউশন ইজ হচ্ছে pollution is the effect of undesirable changes in our surroundings that have harmful effects on plants, animals and human beings. এই যে আমাদের ঢাকা শহরে প্রচুর বালি না রাস্তাঘাটে হাঁটার সময়, মানে ঢাকা একটু বাইরে বেরোয় আবার ভেতরে ঢুকলে কি অবস্থা হয়ে যায়, মুখের মধ্যে মনে হয় যে অবস্থা খারাপ হয়ে গেছে। তারপর কালো ধোঁয়া প্রচুর, এই জিনিসগুলো কি হয়, আমাদের বিরক্ত লাগে। সাউন্ড পলিউশন অনেক, বাইরে বেরোলে প্যাপু প্যাপু শব্দ করতেই থাকে। তো এগুলো আমরা আসলে বুঝতে পারি বা ফিল করতে পারি। তো তারপরে আমাদের এই যে বিভিন্ন লেকে গেলে দেখি আমরা পানিগুলা খুবই বাজে অবস্থা। কক্সবাজার যাও দেখবা পানি খুব বাজে অবস্থা, সেন্ট মার্টিন যাও দেখবা পানি খুব বাজে অবস্থা। ড্রেনের পানি তো মানে চিন্তাই করা যায় না। এই তো এই যে কিছুদিন আগে একটা মুভি দেখলাম না, বাংলাদেশের একটা মুভি হইলো, একটা হলিউড মুভি, কি যেন নাম ছিল, এক্সট্রাকশন, তাই না? তাই তো নাম ছিল আমার সব। নাম শুনছি স্যার। হ্যাঁ, তো সেইখানে এরকম বলে যে বাংলাদেশের জেনের কথা, যে ওয়ার্ল্ডের সবচাইতে বাজে বা দুর্গন্ধময় জেনের মধ্যে আছি আমি। তো তো বাংলাদেশে কি এই জিনিসগুলো, তো এগুলা কি বিভিন্ন টাইপের পলিউশনের কারণে হয়, এবং সেগুলোর কারণে প্ল্যান্ট গাছপালার ক্ষতি হয়, প্রাণীর ক্ষতি হয় এবং মানুষেরও ক্ষতি হয়। ঢাকার বাতাসে প্রচুর সীসা, এবং সীসার কারণে প্রচুর সমস্যা হচ্ছে আমাদের, কিন্তু আমরা সেটা বুঝতে পারতেছি না। এই যে বিভিন্ন ধরনের ক্যান্সার বা এই টাইপের রোগ বৃদ্ধি পাচ্ছে হচ্ছে এইসব কারণে। আচ্ছা, পলিউটেন্ট, এই পলিউশন গুলো আসলে করে কারা? এনিথিং, সেগুলা লিকুইড হতে পারে, সলিড হতে পারে, গ্যাসিয়াস হতে পারে, এই টাইপের কোনো 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 জিনিস যেটা হচ্ছে পলিউশনকে ইনক্রিজ করে বা পলিউশন করে, সেটাকে আমরা পলিউটেন্ট বলি। যেমন লেড বা সীসা, সালফিউরিক অ্যাসিড, কার্বন মনোক্সাইড, এগুলো হচ্ছে এক ধরনের পলিউটেন্ট। যে বুড়িগঙ্গার পানি, বুড়িগঙ্গার পানি, তোমাদের বুড়িগঙ্গার ওইদিকে কারো বাসা আছে? মানে ওই পানি গায়ে লাগলে কি অবস্থা হয়, মানে ইনস্ট্যান্ট হচ্ছে চুলকানি শুরু করে দেয়। তারপর ঢাকায় যখন ওই যে দেখো যে একটু বৃষ্টি হলে কি হয়, ড্রেনগুলা ভরপুর হয়ে রাস্তার মধ্যে পুরো নদী হয়ে যায়। আর এই পানিগুলো কি পরিমাণ বাজে তো জানোই। এই জিনিসগুলো কেন হয়? এইসবের কারণে হয়, এই পলিউটেন্ট গুলোর কারণে হয়। আচ্ছা, টাইপস অফ পলিউশন কি কি হতে পারে? ডিগ্রেডেবল, নন ডিগ্রেডেবল, দুই ধরনের টাইপ হতে পারে। তাহলে এই ডিগ্রেডেবল কি আর নন ডিগ্রেডেবল কি, এই জিনিসটা আমরা একটু দেখার চেষ্টা করি। ডিগ্রেডেবল হচ্ছে দিস ক্যান বি রেডিলি ব্রোকেন ডাউন বাই ন্যাচারাল প্রসেসেস, মানে এই জিনিসগুলা ন্যাচারালি কিছুদিন পরে ভেঙে যাবে, শেষ হয়ে যাবে। এগুলো আসলে খুব বেশি সমস্যা না। এগুলো হচ্ছে ডিগ্রেডেবল পলিউশন, যেমন ডিসকার্ডেড ভেজিটেবলস। আচ্ছা, নন ডিগ্রেডেবল পলিউশন গুলো কি? দিস ক্যান নট বি ডিগ্রেডেড বাই ন্যাচারাল প্রসেস, ন্যাচারাল প্রসেসে এগুলো ডিগ্রেড হবে না কোনোভাবে। যেমন প্লাস্টিক, প্লাস্টিক হচ্ছে এমন একটা জিনিস যেটা তুমি কোনোভাবেই নষ্ট হবে না। দেখবা কিছুদিন পর পর সমুদ্র থেকে বিভিন্ন আহ, বড় বড় প্রাণী, তিমি, আঙর, এগুলা ভেসে আসে, শুশুক টুসুক ভেসে আসে। কেন? ওরা হচ্ছে এত প্লাস্টিক খেয়ে ফেলছে, সেই প্লাস্টিক তো নষ্ট হয় না, থেকে যায়। তো যার কারণে আস্তে আস্তে ওরা মারা যায়। সো মানে প্লাস্টিক, পলিথিন, এগুলো খুবই ডেঞ্জারাস জিনিস পরিবেশের জন্য। আচ্ছা, টাইপস অফ পলিউশন, কি কি টাইপের পলিউশন হতে পারে? এয়ার পলিউশন হতে পারে, ওয়াটার পলিউশন হতে পারে, ল্যান্ড বা সয়েল পলিউশন হতে পারে, নয়েজ পলিউশন হতে পারে, থার্মাল পলিউশন হতে পারে, নিউক্লিয়ার পলিউশন হতে পারে। এই টাইপের পলিউশন হতে পারে। এয়ার পলিউশনটা কি? এয়ার পলিউশন occurs due to the presence of the undesirable solid or gaseous particle in the air in quantities that are harmful to human health and environment. যদি বাতাসের মধ্যে যেগুলো আমরা আশা করি না এরকম কোনো সলিড বা গ্যাসিয়াস কোনো পার্টিকেল থাকে, যেগুলা এমন পরিমাণে থাকে যে যেগুলো মানুষের শরীর
জন্য এবং পরিবেশের জন্য হার্মফুল, সেই জিনিসগুলোকে আমরা বলি এয়ার পলিউশন। যেমন ঢাকার বাতাসে সীসার পরিমাণ খুব বেশি, আর এই লেকটা যদি ঢাকার বাতাসে কন্টিনিউ থাকতে থাকে তাহলে ফুসফুসে ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। ঠিক আছে, অনেক অনেক বেড়ে যাবে বাংলাদেশের মানুষের। আচ্ছা, কম্পোজিশন অফ এয়ার। এয়ারের কম্পোজিশনটা আসলে কেমন? এয়ারের মধ্যে 98% থাকে নাইট্রোজেন, আর 18 বা 19% থাকে অক্সিজেন, আর আর্গন থাকে, আর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড থাকে। এটা হচ্ছে নর্মাল এয়ারের কন্ডিশন, কম্পোজিশন স্বাভাবিক এয়ারের। তো এটাকে তোমরা চাইলে আরো ভেঙে দেখতে পারো। দেখো যে নাইট্রোজেনের পরিমাণ হচ্ছে 98%, অক্সিজেন হচ্ছে 20%, আর্গন হচ্ছে 0.94%, কার্বন ডাইঅক্সাইড 0.33%। তো এরকম আরো আছে, যে নিয়ন আছে, হিলিয়াম আছে, ক্রিপ্টন আছে, সালফার ডাইঅক্সাইড আছে, মিথেন আছে, হাইড্রোজেন, নাইট্রাস অক্সাইড, জেনন, ওজন, নাইট্রোজেন ডাইঅক্সাইড, আয়োডিন, কার্বন মনোক্সাইড, অ্যামোনিয়া। তো এর মধ্যে এই যে নাইট্রোজেন আর অক্সিজেন, এই দুইটা জিনিস একটু মনে রাখার চেষ্টা করো, যে নাইট্রোজেনের পার্সেন্টেজ কত আর অক্সিজেনের পার্সেন্টেজ কত, এবং এই দুইটা মিলেই মোটামুটি 99%। টাইপস অফ পলিউটেন্ট, কি কি টাইপের পলিউটেন্ট হতে পারে? প্রাইমারি পলিউটেন্ট, আর এটাকে বলা হয় সেকেন্ডারি পলিউটেন্ট। প্রাইমারি পলিউটেন্ট কি? Pollutants that are emitted directly from the unidentifiable sources, produces both from natural event or human activities, যেমন ডাস্ট স্টোর্ম, ধূলিঝড়, তারপর ইমিশন ফ্রম ভেহিকলস, মানে হচ্ছে যানবাহন থেকে বিভিন্ন টাইপের ডাস্ট বের হতে পারে। তো এইগুলাকে আমরা বলি প্রাইমারি পলিউটেন্ট। আর সেকেন্ডারি পলিউটেন্ট কি? when certain chemical reaction take place among the primary pollutant, মানে এই যে এখানে যে প্রাইমারি পলিউটেন্ট আছে এইগুলা যদি নিজেদের মধ্যে আবার রিঅ্যাকশন করে তখন সেকেন্ডারি পলিউটেন্ট তৈরি হয়, যেমন সালফিউরিক অ্যাসিড। আমরা ওই যে এই অ্যাসিড বৃষ্টির কথা বলছিলাম, অ্যাসিড বৃষ্টি কেমন? সেকেন্ডারি পলিউটেন্ট, মানে প্রাইমারি পলিউটেন্টের মধ্যে বিক্রিয়ার মাধ্যমে অ্যাসিড বৃষ্টি তৈরি হয়, সেকেন্ডারি পলিউটেন্ট হিসেবে নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড উৎপন্ন হয়। আচ্ছা, প্রাইমারি পলিউটেন্ট কি কি? কার্বন ডাইঅক্সাইড বা কার্বন মনোক্সাইড, নাইট্রোজেন অক্সাইড, সালফারের বিভিন্ন অক্সাইড, তারপরে হচ্ছে ভলাটাইল অর্গানিক কম্পোনেন্টস যেমন হাইড্রোকার্বনস এরকম, বা সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার, এগুলো হচ্ছে প্রাইমারি পলিউটেন্ট। এগুলো কোত্থেকে বের হয়? এগুলো বের হয় দেখো কোথা কোথা থেকে, এটা আমাদের একটু বুঝতে হবে। দেখো এখানে লেখা টার্ম, মিনিং আর এক্সাম্পল। অ্যারোসল, অ্যারোসল কোত্থেকে বের হয়? অ্যারোসল মানে হচ্ছে পার্টিকেলস সাসপেন্ডেড অন এয়ার। এই যে আমরা স্প্রে করি না, স্পেশালাইজড ক্যান থেকে স্প্রে করি, মশার কয়েল, তারপর হচ্ছে পারফিউম, এয়ার ফ্রেশনার, এইসব জায়গা থেকে অ্যারোসলের গ্লাস। মিস্ট, এটা হচ্ছে অ্যারোসল কনসিস্টিং অফ লিকুইড ড্রপলেটস, সালফিউরিক অ্যাসিড মিস্ট। আচ্ছা, ডাস্ট, ডাস্ট এটা কোত্থেকে আসে? ডাস্ট স্টোন থেকে আসে, যেমন স্মোক, সিগারেটের স্মোক থেকে, সিগারেট খাইলে সেখান থেকে যে স্মোক করে বের হয়। ফোম, সেটা জিঙ্ক বা লেড ফোম থেকে আসে। তো এই টাইপের আরো আছে, প্লাম, ফ্লগ, স্মোক, এগুলো থেকে বিভিন্ন ধরনের পলিউটেন্টের তৈরি হয়। সোর্সেস অফ এয়ার পলিউশন কোত্থেকে হইতে পারে? ভেহিকলস থেকে হয়, গাড়ি ঘোড়া থেকে, ইন্ডাস্ট্রিজ, শিল্প কারখানা থেকে, ডাস্ট, ধুলি টুলি থেকে বা স্টোন থেকে, ঝড় থেকে, এয়ারক্রাফট বা জেট প্লেন, এসব থেকেও হচ্ছে এয়ার পলিউশন উৎপন্ন হয়। এগুলা ইফেক্ট কি হতে পারে? স্যার এয়ারক্রাফট থেকে পলিউশন, স্যার এটা একটু যদি বুঝিয়ে দেন স্যার। আচ্ছা, এয়ারক্রাফটের মধ্যে এয়ারক্রাফট কিভাবে চলে বলো তো? স্যার আওয়াজ করে স্যার।
না না, আওয়াজ তো করে, মানে ওটা জ্বালানিটা কি? স্যার ওদের অকটেন। হ্যাঁ, অকটেন। আচ্ছা, ধরে নিলাম অকটেন। অকটেন যখন পুড়বে, পোড়ার পরে কি বের হয়? ধোঁয়া বের হয়। সেই ধোঁয়ার গতিবেগ থাকে, গতি একদিকে ধোঁয়া বের হয়, সেই গতিকে কাজে লাগে এয়ারক্রাফট উপর দিকে যায়। তাহলে অকটেন যে পুড়তেছে সেখানে কি হবে না? এয়ার পলিউশন হবে না? জি স্যার, বুঝতে পারছি। ওইভাবে। হ্যাঁ জি স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা, ইফেক্টস অফ এয়ার পলিউশন। Prolonged smoking or exposure of air pollutants can overload or break down the natural defenses such as hair in our nose, sticky mucus in the lining of the upper respiratory tract, causing diseases like lung cancer, asthma, chronic bronchitis. এই যে স্মোক যারা করে, ঠিক আছে, বাট দীর্ঘদিন যদি যাদের রাস্তায় রাস্তায় থাকতে হয় বিভিন্ন কাজের কারণে, তো ওদের হচ্ছে যে লাং ক্যান্সার হওয়ার সম্ভাবনা খুব বেড়ে যায়, অ্যাজমা হওয়ার সম্ভাবনা বেড়ে যায়, বা ব্রঙ্কাইটিস, ক্রনিক ব্রঙ্কাইটিস টাইপ যে ডিজিজগুলো আছে, এই ডিজিজগুলো হওয়ার পসিবিলিটি একটু বেড়ে যায়। ঠিক আছে, সিগারেট স্মোকিং করলে কি হয়? এক্সপোজার, মানে কার্বন মনোক্সাইড খুব বেশি বেশি এক্সপোজ করতে হয়। ঠিক আছে, তো exposure of air containing even 0.001 carbon monoxide for several hours can cause or collapse, মানে কোমা বা ইভেন মৃত্যু পর্যন্ত নিয়ে যেতে পারে এটার কারণে। তারপর কার্বন মনোক্সাইড ইজ অ্যাটাচ টু ব্লাড হিমোগ্লোবিন, মানে কার্বন মনোক্সাইডটা আমাদের রক্তে যে হিমোগ্লোবিন আছে ওর সাথে অনেকদিন অ্যাটাচ হয়ে থাকে, এবং এটা যেটা করে যে রক্তের অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটিটাকে কমায় দেয়। আমাদের শরীরে আমরা যে অক্সিজেন নেই, অক্সিজেনটা শরীরে পৌঁছায় কিভাবে? ব্লাডের মাধ্যমে। তো ব্লাড যদি এখন অক্সিজেন ক্যারিং করা না করতে পারে, তখন কি অবস্থা হবে? আমাদের পারফেকশন কমে যাবে, মানে কাজ করার পারফেকশন কমে যাবে, চিন্তা করার অ্যাবিলিটি কমে যাবে, আমাদের রিফ্লেক্স স্লো হয়ে যাবে। মানে ধর আমি এরকম করে ডাকলাম, এই কাউরে ডাকলাম, সে বুঝবে না, বা তন্ময় ডাকলাম, এই তন্ময় শোনো, মানে অন্যক্ষণ পর তন্ময় মনে হবে আচ্ছা কে ডাকলো। ঠিক আছে, তারপরে মাথা ব্যথা হবে অনেক বেশি, ডজিনেস হবে, ডিজিনেস হবে, নাউসিয়া হবে, চোখের দৃষ্টি কমে যাবে, এইসব জিনিসপত্র হয়। তারপরে যদি কেউ নাইট্রোজেন ডাইঅক্সাইড করে এক্সপোজ করে, এই লাং ক্যান্সার হয়, অ্যাজমা হয়, ক্রনিক ব্রঙ্কাইটিস হয়, এগুলো তো আসলে দেখাইলাম। এরকম এখানে সালফার ডাইঅক্সাইড যদি কেউ রিসিভ করে, তাইলে ওই একই টাইপের, মানে এগুলো অ্যাকচুয়ালি আমাদের ফুসফুস বা এই টাইপের বিভিন্ন ফুসফুসের বিভিন্ন রোগের সংক্রমণ ঘটাবে অ্যাকচুয়ালি। এখানে দেখাচ্ছে যেটা ভেহিকলস থেকে 40% পলিউশন বের হয়, আর ইন্ডাস্ট্রি থেকে অলমোস্ট 60% পলিউশন বের হয়। দেখো এখানে একটা সুন্দর ফিগার দেখানো হয়েছে যে পলিউশন জেনারেটেড ইন্টারস এয়ার, ওয়াটার, ল্যান্ড। আচ্ছা, আমরা চাইলে আসলে এই পলিউশন গুলাকে আস্তে আস্তে কি করতে পারি? রিমুভ করতে পারি। ঠিক আছে, আহ, মানে এয়ার, ওয়াটার, বিভিন্ন জায়গায় যে পরিমাণ, ধরো এইদিকে আমার কি আছে, যে এইদিকে হচ্ছে আমার ইন্ডাস্ট্রি আছে, এইদিকে আমার ভেহিকল আছে, বিভিন্ন কিছু আছে, তো এইগুলো আস্তে আস্তে কি করবে? এগুলো হচ্ছে আবাসিক এলাকার দিকে চলে যায়। তো চলে গেলে ওখানে মানুষ ইনহেল করবে, আহ, সেগুলা তারপর খাবারের মধ্যে কন্টামিনেটেড হবে। তো পরবর্তী কি হবে? আমাদের যে বাসাতে আছে বাসার মধ্যে চলে যাবে, এবং
একটা পটেনশিয়াল হেলথ ইফেক্ট বা একটা পটেনশিয়াল হ্যাজার্ডের একটা অবস্থা তৈরি হবে, মানে সবাই একটা ইনসিকিউর অবস্থায় চলে যাবে। তো এখানে একটা ছবি দেখানো হয়েছে ইন্ডাস্ট্রি টাইপের, যেখান থেকে কালো ধোঁয়া বের হচ্ছে, এই পাশে হচ্ছে মানে পানিগুলা নষ্ট হয়ে গেছে। ওই কোথাও কোনো জায়গায় কোনো বিস্ফোরণ হইলো বা কোনো কিছু হইলো, তখন এই হিউজ পরিমাণ যখন বের হয়, ধোঁয়াগুলা বের হয়, এখানে বিপুল পরিমাণ পলিউটেন্ট থাকে, যেগুলো হচ্ছে আমাদের এয়ার পলিউশনে তৈরি করে। যুদ্ধ টুদ্ধ হইলে ব্যাপারগুলো হয়। আরেকটা জিনিস হয় যেটা খুবই ডেঞ্জারাস, সেটা হচ্ছে ওজোন লেয়ারের ক্ষতি করে। তো আমাদের এখন বুঝতে হবে যে ওজোন লেয়ারটা কি। আচ্ছা, আমি সেটা একটু দেখানোর চেষ্টা করি। যে আমাদের পৃথিবীর উপরে আমরা কি দেখি, যে পৃথিবীর উপরে আমরা যে দেখতেছি, যে আকাশ দেখতে পাচ্ছি, এখানে তো আকাশ তো অনেক উপরে। তো এখানে অনেকগুলা স্তর আছে, এই প্রত্যেকটা স্তরে এক একটা নাম আছে। নামগুলা কেমন, যে পৃথিবী থেকে যত উপরে উঠতে থাকবা, এয়ার টেম্পারেচার তত ডিক্রিজ হতে থাকবে। তো তুমি 5 থেকে 10 মাইল উপরে যদি ওঠো, তো ওই স্তরের নাম, বা 5 থেকে 10 মাইল পর্যন্ত ওই স্তরের নাম হলো ট্রপোস্ফিয়ার। তারপরে হচ্ছে তারপরে থেকে 5 থেকে 10 মাইল থেকে অলমোস্ট 30 মাইলস পর্যন্ত ওই স্তরের নাম হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। ওই স্তরে এরকম যে এয়ার টেম্পারেচার ইনক্রিজ হবে উইথ হাইটের সাথে সাথে, ডিউ টু সানলাইট অ্যাবজর্পশন বাই ওজন। এই মানে ওজন স্তরে সানলাইট অ্যাবজর্পশনের কারণে যত হাইট উপরে উঠবা, তত হচ্ছে কি হবে, তোমার টেম্পারেচার বৃদ্ধি পাবে। তো এই ট্রপোস্ফিয়ার আর স্ট্র্যাটোস্ফিয়ারের উপরে আমাদের একটা লেয়ার থাকে, সেই লেয়ারটাকে বলা হয় ওজোন স্তর। ওজোন স্তরটা কেমন, ওজোন স্তরটা হচ্ছে এরকম, যে সূর্য থেকে বিভিন্ন আলোক রশ্মি আসতেছে, তো এইখানে কিছু ক্ষতিকর রশ্মি থাকে, সেই ক্ষতিকর রশ্মিকে মানে সৃষ্টিকর্তা কর্তৃক একটা লেয়ার আছে, সেই লেয়ার দিয়ে এগুলাকে আটকে রাখা হয়। এই যে আমরা সানস্ক্রিন যে ইউজ করি না মুখে, যেন মুখে ক্ষতি না হয়, তো পৃথিবীর উপরেও এরকম একটা এয়ার দেয়া হয়েছে, মানে এরকম একটা স্পেয়ার দেয়া হয়েছে, মানে এরকম একটা লেয়ার করা আছে। ঠিক আছে, ফার্স্টেরটা হচ্ছে ট্রপোস্ফিয়ার, তারপর হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার, তার উপর হচ্ছে মেসোস্ফিয়ার। এই মেসোস্ফিয়ার আর স্ট্র্যাটোস্ফিয়ারের এইদিকে একটা ওজনের লেয়ার আছে, যে লেয়ার হচ্ছে সূর্যের সক্রিয় রশ্মিগুলাকে আটকে রাখে, যার কারণে এটা পৃথিবীতে আসতে না পারে ও মানুষের ক্ষতি যেন না হয়। ঠিক আছে, এবং এটা হচ্ছে কোথায়, যে আমাদের এয়ারক্রাফট গুলা যে দিক দিয়ে চলে তারও ঠিক উপরে। ঠিক আছে, আচ্ছা। তো এখন সমস্যা কি জানো, সেটা হচ্ছে পৃথিবীতে আমরা এমন এমন কিছু কাজ করি, উল্টাপাল্টা কাজ করি, যার কারণে কিছু তৈরি হয়, ওজন, মানে O3, মানে O2 হচ্ছে অক্সিজেন, অক্সিজেনের সাথে যদি আমার আরেকটা অক্সিজেন যুক্ত হয়, তখন ওজন এক ধরনের গ্যাস তৈরি হয়। তো সেটা কি করে, ওই ওজন স্তরে অনেক ক্ষতি করে, কিছু ফ্রি রেডিকাল তৈরি করে, এবং ফ্রি রেডিকাল তৈরি হওয়ার কারণে সেগুলা হচ্ছে ওজন স্তরের সাথে বিক্রিয়া করে এই যে ন্যাচারাল লেয়ারটা আছে, এই লেয়ারটাকে ছিদ্র করে ফেলে। তো ছিদ্র করে ফেললে কি হবে, সূর্যের যে ক্ষতিকর রশ্মিগুলো আছে, সেই ক্ষতিকর রশ্মিগুলা ডিরেক্টলি পৃথিবীতে চলে আসবে। আমাদের আমরা কিছু ক্লোরোফ্লোরোকার্বন নামক কিছু গ্যাস ইউজ করি, যেগুলা হচ্ছে এই ওজোন স্তর ক্ষতির জন্য দায়ী। দেখবা ফ্রিজের মধ্যে লেখা থাকে সিএফসি ফ্রি, তারপরে অ্যারোসল, স্প্রে, পারফিউম, এগুলোর মধ্যে লেখা থাকে সিএফসি ফ্রি। তো সিএফসি ফ্রি লেখা থাকলে সেটা কিনবা, আর যদি সিএফসি ফ্রি লেখা না থাকে সেটা কিনবা না, কারণ ওইখান থেকে এমন কিছু গ্যাস বের হয় যে গ্যাসগুলো হচ্ছে এই ওজোন স্তরে ক্ষতি করে। আর ওজোন স্তরে ক্ষতি করলে তুমি যতই পারফিউম দাও না কেন, তোমার মুখ, চেহারা সব বসকে যাবে। কিভাবে বসকে যাবে, কারণ হচ্ছে স্বাভাবিকভাবেই তোমার যেটা হবে, যে মানে ওই ক্ষতিকর রশ্মিগুলো আসার পরে তোমার স্বাস্থ্যে অনেক ক্ষতি হবে, তোমার ক্ষতি হবে, গাছপালা ক্ষতি হবে, মানুষের, পশু পাখির ক্ষতি হবে। আচ্ছা, এইখানকার যে কথাবার্তাগুলা সেগুলো আমি এতক্ষণ বললাম, যে
ক্লোরোফ্লোরোকার্বন যে গ্যাসটা আছে সেটা এক্সট্রিমলি স্টেবল এবং নন ফ্লেমেবল, নন টক্সিক and harmless to handle. It is ideal for air conditioners, refrigerator, and fire extinguishers. আচ্ছা, এখানে তোমাদের আরেকটা কনসেপ্ট পড়াই। এই ওজোন স্তরের সাথে গ্রিন হাউস ইফেক্ট বলা হয়, মানে এই ক্ষতিগুলোকে বলা হয় গ্রিন হাউস ইফেক্ট। গ্রিন হাউস ইফেক্ট জিনিসটা কি? গ্লাসের হচ্ছে একটা একটা বৈশিষ্ট্য আছে, শীত প্রধান দেশে অনেক বেশি তুষার টুষার জমে বলে ওরা হচ্ছে গাছ এইসব জিনিসকে এক ধরনের ঘরের মানে জন্মাইতে দেয়, সেটাকে গ্রিন হাউস বলে, মানে কাচের তৈরি একটা ঘরের মধ্যে দেয়। তো এই কাচের একটা বৈশিষ্ট্য হচ্ছে এরকম, সে হচ্ছে কম তরঙ্গ দৈর্ঘ্যের আলোকে প্রবেশ করতে দেয়, কিন্তু বেশি তরঙ্গ দৈর্ঘ্যের আলোকে সে প্রবেশ করতে দেয় না। তো সূর্য থেকে যখন আলো বা তাপ আসে, তো সেটার টেম্পারেচার অনেক বেশি থাকে, বেশি থাকার ফলে যেটা হয় সে হচ্ছে কি করে, এই কাচ ভেদ করে সহজেই ওই ঘরের মধ্যে প্রবেশ করে, মানে ওই গ্রিন হাউস সাথে প্রবেশ করে। কিন্তু যখন এও ভেতরে প্রবেশ করলো, প্রবেশ করার পরে এখানকার জিনিসপত্র উত্তপ্ত করলো, তারপর কি করবে, ও যখন বেরোইতে চায়, মানে ওই তাপটা যখন বেরোইতে চায়, তখন তো ওর তাপ অত বেশি না বা ওর আলোটা এত বেশি না, তখন দেখা যায় ওর ওয়েভলেন্থটা বেড়ে যায়। যখন ওয়েভলেন্থ বেড়ে যায় তখন সেই লং ওয়েভলেন্থ গুলা এই গড় দিয়ে আর বেরোইতে পারে না, কাজ বের করে আর বেরোইতে পারে না। তখন কি হয়, যে ঘরটা সবসময় গরম থাকে এবং সেই তাপমাত্রা দিয়েই হচ্ছে শীত প্রধান দেশে যেটা করা হয় সেটা হচ্ছে গাছ জন্মানো হয় বা বিভিন্ন গাছ বোনা হয়, সেই গাছগুলো এখানে বড় হয়। তো এটাকে বলা হয় গ্রিন হাউস। তো পৃথিবীরও সেম অবস্থা হয়ে গেছে। সেম অবস্থা কেমনে হয়ে গেছে, ওই যে ওজোন স্তর যেটা আছে, ওজোন স্তর ভেদ করে হচ্ছে তাপ আলো এগুলা সব পৃথিবীতে আসতেছে, আসার পরে এগুলা আর ব্যাক করতে পারতেছে না, কারণ এগুলো তাপমাত্রা কমে যায়, সেগুলো আর বায়ুমণ্ডল ভেদ করে ব্যাক করতে পারে না। ব্যাক করতে না পারার কারণে যেটা হয় যে পৃথিবীর টেম্পারেচার ডে বাই ডে হচ্ছে ইনক্রিজ হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো পৃথিবীটাও আস্তে আস্তে ওরকম গ্রিন হাউসের মতো তাপমাত্রা বেড়ে যাচ্ছে। তো এই কারণে দেখা যায় যে অ্যান্টার্কটিকা অঞ্চলে যেসব বরফ টরফ যেসব জিনিসপত্র আছে ওগুলো হচ্ছে আস্তে আস্তে গলে যাচ্ছে, গলে পৃথিবীর মানে পৃথিবী গ্লোবাল ওয়ার্মিং বলতে একটা ব্যাপার আছে না, মানে গ্লোবাল ওয়ার্মিং শব্দটা শুনছো না, যে পৃথিবীর স্যার তাপমাত্রা আস্তে আস্তে ইনক্রিজ হচ্ছে, আস্তে আস্তে ইনক্রিজ হলে কি হবে, এই যে বরফ গলে গলে সেগুলো পানি হবে, পানি হলে আস্তে আস্তে কি হবে, সমুদ্রের পানি উচ্চতা বাড়বে, সমুদ্রের পানি উচ্চতা বাড়লে কি হবে, কক্সবাজার এক সময় ডুবে যাবে। এই মালদ্বীপের প্রেসিডেন্ট, মালদ্বীপ কিন্তু খুবই নিচু একটা অঞ্চল, এবং এটা প্রেডিক্ট করা হয় যে 2050 সালের মধ্যে মালদ্বীপ বলতে কিছু থাকবে না পৃথিবীতে। কি কেন থাকবে না, মালদ্বীপ সমুদ্রের পানিতে ডুবে যাবে। তো এরকম যদি আস্তে আস্তে ডোবা শুরু হয়, তাহলে দেখা যাবে যে এক সময় বাংলাদেশের বিভিন্ন অঞ্চল ডুবে গেছে, তখন আর সমুদ্র দেখতে কক্সবাজার যাওয়া লাগবে না, তার আগে সমুদ্র দেখা যাবে। কিন্তু সেটা কিন্তু খুবই ডেঞ্জারাস আমাদের জন্য, এবং সেটা শুধু আমাদের জন্য না, পুরো পৃথিবীর জন্য এটা হচ্ছে খুবই ডেঞ্জারাস। তো এইটা কেন হয়, সেটা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং এর কারণে হচ্ছে। আর গ্রিন হাউস ইফেক্টটা হচ্ছে এরকম যে একটা কাচের ঘর, যে ঘরের মধ্য দিয়ে যখন তাপ বা আলো প্রবেশ করে, তাদের টেম্পারেচার অনেক বেশি থাকার কারণে তারা হচ্ছে কাচ ভেদ করে ভেতরে প্রবেশ করতে পারে। কিন্তু কাচের ধর্ম হচ্ছে যে সেখানে ছোট তরঙ্গ দৈর্ঘ্যের তাপ বা আলো প্রবেশ করতে পারবে, কিন্তু বেশি তরঙ্গ দৈর্ঘ্যের কোনো কিছু সেদিক দিয়ে প্রবেশ করতে পারে না বা বেরোইতে পারে না। তো ওই তাপ বা আলোগুলো যখন ভেতরে প্রবেশ করে ওখানে থাকা যে উদ্ভিদ আছে সেগুলাকে তারা তাপ বা আলো দেয় এবং সেগুলো বড় হয়।
কিন্তু ওই ভেতরের তাপটা যখন বেরোইতে চায় তখন তাদের তাপ তো কম, কম তাপের কারণে তখন ওয়েভলেন্থ থাকে অনেক বেশি, লং ওয়েভলেন্থ। লং ওয়েভলেন্থ গুলো আর বেরোইতে, লং ওয়েভলেন্থ গুলো আর হচ্ছে কি করতে পারে না, ওইখান থেকে বেরোইতে পারে না। ঠিক আছে, তো পৃথিবীর অবস্থা ওই রকম হয়ে যাচ্ছে। ঠিক আছে, যে গ্রিন হাউস ইফেক্টের মতো হয়ে, গ্রিন হাউসের মতো হয়ে যাচ্ছে। এই জন্য পৃথিবীর এই ইফেক্টটাকে বলা হয় গ্রিন হাউস ইফেক্ট। এই দেখো সানলাইট আসতেছে, কিছু এদিক থেকে রিফ্লেক্ট হয়, কিছু এই দিক থেকে, তো এই দিক থেকে যখন যায় তখন এগুলা এই স্তর আর বেদ করতে পারে না, বেদ করতে না পেরে, এই ক্লাউডের স্তরে বেদ করতে না পারে, এগুলো আবার ব্যাক করে। ব্যাক করার ফলে কি হবে, এই এই অঞ্চলটা অনেক বেশি উত্তপ্ত হয়ে যাচ্ছে। সো এটাকে বলা হয় গ্রিন হাউস ইফেক্ট। আমরা গাছ টাছ কেটে ফেলতেছি, বিভিন্ন কিছু করতেছি, দেখো এখানে, এখানে দেখা যাচ্ছে গাছ কাটতেছি, তারপর হচ্ছে আমরা ইন্ডাস্ট্রিতে বিভিন্ন ধরনের ফসিল ফয়েল বার্ন করতেছি। তো এইসব কারণে আহ, প্রচুর পরিমাণ এই এয়ার পলিউশনের তৈরি হচ্ছে আর কি। আমরা আহ, মানে ডিফরেস্টেশনের কারণে 1.6 ইন্টু প্লাস মাইনাস, মানে এটা 1.6 প্লাস মাইনাস 1 বিলিয়ন মানে আমাদের তাপ উৎপন্ন হচ্ছে। তারপরে হচ্ছে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে ফসিল ফয়েল বার্নের কারণে প্রায় 5.5 থেকে 6 পর্যন্ত বিভিন্ন ধরনের বার্ন হচ্ছে, বিভিন্ন ধরনের এনার্জি বা হিট উৎপন্ন হচ্ছে। তো এটাই আমাদের পরিবেশ অ্যাবজর্ব করে কিছু, ওশান অ্যাবজর্ব করে কিছু, কিন্তু তারপরেও কিছু অংশ থেকে যায়, সেটা আবার অ্যাবজর্ব করে আমাদের ল্যান্ড। তো বুঝতেই পারতেছো কি অবস্থা হয়ে যাচ্ছে। সো গ্রিন হাউসের ইফেক্টটা কি হবে, যে পোলার আইস ক্যাপ গুলো আস্তে আস্তে গলে যাবে, গলে গেলে সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যাবে। ফল ইন এগ্রিকালচারাল প্রডিউস, কৃষি কাজ ঠিকঠাক মতো হবে না। তারপরে হচ্ছে ক্লাইমেট চেঞ্জ হবে, ডে বাই ডে ক্লাইমেট চেঞ্জ হবে। এখন আমরা সেগুলো দেখতেও পাই যে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে না, দেখা যাবে যে যখন আসলে মানে বন্যা হওয়ার কথা যে সময়, সেই সময় না হয়ে অন্য সময় হচ্ছে। যে সময় শীত থাকার কথা সে সময় শীত না থেকে বৃষ্টি হচ্ছে, যে সময় বৃষ্টি হওয়ার কথা সে সময় বৃষ্টি হচ্ছে না, এরকম আমরা দেখতে পাচ্ছি। স্মোক, এটা হচ্ছে লার্জ স্কেল আরেক ধরনের হচ্ছে পলিউশন। এটা কোত্থেকে হয়, এটা কেমিক্যাল রিয়াকশনের মাধ্যমে হয়, বিভিন্ন ডিফারেন্ট সোর্স থেকে, প্রাইমারি সোর্স বা সেকেন্ডারি সোর্সে, বিভিন্ন ধরনের সোর্স থেকে কেমিক্যাল রিয়াকশনের মাধ্যমে হয়। বিভিন্ন ধরনের অটোমোবাইল, আমরা যে গাড়ি টাড়ি ইউজ করি এসব, বা ইন্ডাস্ট্রিয়াল বিভিন্ন ধরনের ইমিশন থেকে স্মোক বা ধোঁয়াগুলো তৈরি হয়। এবং মানে এটা তো আমরা দেখি যে ঢাকা শহর, জাদুর শহর এটা, এই শহরে কি পরিমাণ ধোঁয়া এখানে সেখানে আছে। তো যেসব সময় আরো বেশি ইন্ডাস্ট্রি, যেসব শহরের মধ্যে বেশি, সেসব জায়গায় আরো বেশি এরকম স্মোক এয়ারের মধ্যে আছে, এবং সেগুলো আমাদের পরিবেশকে খুব বিশাল পরিমাণে ক্ষতি করে যাচ্ছে। এই কদিন আগে দেখছিলাম না যে ইন্ডিয়াতে কোন একটা সিজনে কি হয়, যে মোস্ট অফ দিল্লি বা মুম্বাইতে এত বেশি ধুলা থাকে যে মানুষ মাস্ক পরে হাঁটতে হয় মানুষকে, মানুষ ঘর থেকে বেরোইতে পারে না। দেখছিলা এই নিউজটা কেউ? এখন এই কেউ? স্যার, স্যার বাংলাদেশ টিম একবার ক্রিকেট খেলতে গেছিল, তো ওরা মাস্ক পরে অনুশীলন করা লাগছে মুম্বাইয়ে। তন্ময়ের কথা আমি আজকে শুনতে পাচ্ছি না ঠিক মতো।
আচ্ছা, তো এই যে বিভিন্ন ধরনের ভেহিকল থেকে যে নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয় সেগুলো অক্সিজেন এর সাথে বিক্রিয়া করে বা উম, ওজন ওজনের সাথে বিক্রিয়া টিক্রিয়া করে বিভিন্ন ধরনের মানে খুবই ডেঞ্জারাস কেমিক্যাল উৎপন্ন হয় যেগুলো আমাদের জন্য খুবই ক্ষতিকর হবে। তো এগুলোর জন্য আমরা আসলে কি করতে পারি, কি কন্ট্রোল মেজারমেন্টটা কি হতে পারে? যে আমরা প্রপার ফুয়েল ইউজ করতে পারি এবং যানবাহনে এইগুলা যে নির্গমন হচ্ছে সেটা একটা সুন্দর একটা সিস্টেম করতে পারি যেন এটাকে কন্ট্রোল করা যায়। ইউজ অফ ড্রাই অ্যান্ড ওয়েট কালেকচার ইউজ করতে পারি, ফিল্টার ইউজ করতে পারি বিভিন্ন ধরনের, ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর ইউজ করতে পারি, প্রেসিপিটর ইউজ করতে পারি। তারপর হচ্ছে আহ, মানে আমাদের বিভিন্ন ধরনের পলিউশন যেগুলো আছে সেই পলিউশন গুলাকে গ্রাউন্ড থেকে অনেক হায়ারে গিয়ে আমরা হচ্ছে ডিসচার্জ করতে পারি, তাইলে একটা ওয়ে হবে যে ওয়ের মাধ্যমে আমরা পলিউশনকে কি দূর করতে পারবো বা অ্যাভয়েড করতে পারবো। তারপরে এই যে নিউক্লিয়ার যেসব ওয়েস্ট আছে, যে আমাদের দেশেও যেহেতু নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট হচ্ছে, নিউক্লিয়ার ওয়েস্ট গুলাকে আমরা কি করতে পারি, মাটির অনেক নিচে গভীরে গিয়ে সেগুলাকে কি রেখে আসতে পারি বা পুঁতে রাখতে পারি। অনেকদিন যদি আমি সেগুলো রেখে দিই তাহলে আস্তে আস্তে সেগুলা ওখানে মানে সেগুলো কি কোনো ধরনের ডেঞ্জার তৈরি করবে না মানুষের জন্য। ঠিক আছে। তারপর সাবস্টিটিউশন অফ র ম্যাটেরিয়াল দ্যাট কজ মোর পলিউশন। সো র ম্যাটেরিয়ালস গুলাকে আমরা সাবস্টিটিউট না করে যদি র ম্যাটেরিয়ালস গুলা ইউজ করতে পারি তাহলে এই পলিউশন গুলাকে আস্তে আস্তে কমানো পসিবল হবে। তারপরে এই পর্যন্ত আমরা যেগুলো দেখলাম এগুলো ছিল হচ্ছে এয়ার পলিউশন বা এয়ার পলিউশন রিলেটেড কজেস গুলা কি কি, ইফেক্ট গুলা কি কি, আর এয়ার পলিউশন কন্ট্রোল করার ওয়ে হতে পারে কি। তো এরপর যদি আমরা ওয়াটার পলিউশনের কথা চিন্তা করি, আমাদের এই আর্থ সারফেসের মোটামুটি 71% হচ্ছে ওয়াটার দিয়ে কভার করা। তো এর মধ্যে খুবই কম পোর্শন আছে যেখানে হচ্ছে ফ্রেশ ওয়াটার পাওয়া যায়। 97% টোটাল ওয়াটার পাওয়া যায় হচ্ছে ওশানে, আর 3% ফ্রেশ ওয়াটার পাওয়া যায়। মানে আমাদের যত পানি আছে তার মধ্যে 97% হচ্ছে ওশানে পাওয়া যায় আর 3% হচ্ছে ফ্রেশ ওয়াটারে পাওয়া যায়। আর out of these 2.997% হচ্ছে locked up in ice cap. So the only 0.33 of the total volume is available as soil moisture, groundwater, water vapor, water in lakes, streams, rivers and wetlands. মানে তুমি চিন্তা করতে পারতেছো সমুদ্রের মধ্যে 97%, 3% ফ্রেশ ওয়াটার আছে, তার মধ্যে আবার 2.99% আবার আইস ক্যাপের মধ্যে লকড হওয়া। তো আমরা যে পানি পাই সেগুলো হচ্ছে যে 0.003%। তাই কত পানি। তো ওয়াটার পলিউশনের ডেফিনেশন কি? when the quantity or composition of water changes directly or indirectly as a result man activities such as it becomes unfit for any purpose, it is said to be polluted. ওয়াটারের যদি কম্পোজিশনটা চেঞ্জ হয়ে যায় বা ওয়াটারের কোয়ালিটিটা যদি চেঞ্জ হয়ে যায়, সেটা আমরা ডিরেক্টলি হোক বা ইনডিরেক্টলি হোক, যার কারণে মানে মানুষ বা পশু পাখি গরু বাস্তু তাদের যদি এটা ইউজ করা অনুপযুক্ত হয়ে যায় তাহলে সেই ধরনের ওয়াটারকে আমরা বলবো পলিউটেড ওয়াটার। টাইপস অফ ওয়াটার, কত ধরনের ওয়াটার হতে পারে। সারফেস ওয়াটার মানে ওয়াটার ফাউন্ড ইন স্ট্রিম, যেগুলো হচ্ছে চলতে থাকে, রিভার, লেক, এগুলো হচ্ছে চলে, সেগুলো হচ্ছে সারফেস ওয়াটার। গ্রাউন্ড ওয়াটার যেটা আমরা যে টিউবওয়েল বা মোটর দিয়ে তুলে নিয়ে আসি। ঠিক আছে। তারপরে অ্যাকুইফার্স বা পোরাস ওয়াটার মানে
Saturated layer of sand, gravel, bedrock show which groundwater flows, যেখান থেকে গ্রাউন্ড ওয়াটার ফ্লো করে, ঠিক আছে। বা অনেক সময় রেইনফলের মাধ্যমে এগুলা হচ্ছে আবার রিপ্লেনিশড হতে পারে অনেক সময়। তারপর পয়েন্ট সোর্স গুলা কি কি হতে পারে? সোর্সেস নোন, যেমন মিউনিসিপাল বা ইন্ডাস্ট্রিয়াল ডিসচার্জ পাইপের মাধ্যমে কিছু ওয়াটার পলিউশন হতে পারে। আর কিছু কিছু ওয়াটার পলিউশন হতে পারে আননোন ভাবে, যেমন এগ্রিকালচার রান অফ, আর অ্যাসিড রেইন হলে তো আমরা বুঝবো না। বা আমরা ধরো কোনো জমি জমায় হচ্ছে বিভিন্ন সার দিলাম, সেই সার থেকে পানি দূষণ হইলো, সেটাও আমরা বুঝতে পারবো না। Sources of water pollution: water soluble radioactive isotopes হতে পারে, radioactive waste হতে পারে, ionizing radiation cause হতে পারে, মানে আয়নাইজিং রেডিয়েশন যদি থাকে। তারপর বিভিন্ন টাইপের গরম পানির মাধ্যমে হচ্ছে ওয়াটার পলিউশন হইতে পারে, যেমন কি এই যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট বা থার্মাল প্ল্যান্ট, এগুলা যে এগুলোর মধ্যে হিউজ পরিমাণ, মানে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে হিউজ পরিমাণ উৎপন্ন হয়, তাপ উৎপন্ন হয়। তো হিউজ পরিমাণ তাপ উৎপন্ন হয়, সেটা দিয়ে আমরা বিদ্যুৎ উৎপন্ন করি কিভাবে? সেখানে হচ্ছে আমরা পানি ফেলে দিই, পানি দিই, পানি দিলে সেটা স্টিম হয়, স্টিম হলে সেখানকার জেনারেটরটা ঘুরে, সো জেনারেটর ঘোরার পরে ওই স্টিমটা তো আস্তে আস্তে আবার কোল্যান্টে গিয়ে ঠান্ডা হয়ে গিয়ে আবার বেরিয়ে আসে। কিন্তু ঠান্ডা হয়ে গেলেও তো সেটা অনেক তাপমাত্রা, তো সেই তাপমাত্রা পানিগুলো আবার নদীতে চলে যায়, এইভাবে নদীগুলো হচ্ছে দূষিত হয়ে যায়। অনেক সময় এরকম হয় যে নদীর মাঝে হচ্ছে বোট চলে, শিপ চলে, সেগুলা তেল দিয়ে চলে, আবার অনেক সময় ওগুলা লিকেজ হয়ে তেল পড়ে যায়। তখন এই তেল যদি কোনো ওয়াটারের মধ্যে পড়ে যায়, মানে ওটা অনেক দিন থাকে, দীর্ঘদিন সেটা থাকে এবং ওয়াটারের মধ্যে মানে কোনো এয়ার ঢুকতে পারে না, তো যার কারণে মানে পানির মধ্যে থাকা যে কোনো প্রাণী তখন মারা যায় এই অয়েল লিকেজের কারণে। তারপরে অয়েল, গ্যাসোলিন, প্লাস্টিক, পেস্টিসাইডস, তারপর ক্লিনিং সলভেন্টস আমরা যেগুলো ইউজ করি, ডিটারজেন্ট ইউজ করি আমরা, এইসবের কারণে প্রচুর পানি দূষিত হয়। আমরা কাপড় কাচি, ঠিক আছে, এইসবের কারণে নষ্ট হয়। কীটনাশক ইউজ করি, প্লাস্টিক ইউজ করি, তেল ইউজ করি, এইসবের কারণে প্রচুর পানি নষ্ট হয়, মানে পানি পলিউটেড হয়ে যায়। তারপর বিভিন্ন টাইপের অ্যাসিড তো আছে, অ্যাসিড আছে, সল্ট আছে, টক্সিক মেটাল আছে, যেমন মার্কারি, লেড, এগুলোর কারণে প্রচুর পানি নষ্ট আর কি পলিউট হয়ে যায়। তারপর বিশেষ করে ইন্ডাস্ট্রিয়াল যে ব্যাপার স্যাপার আছে, মানে ইন্ডাস্ট্রি থেকে বিভিন্ন ধরনের অ্যাসিড, অ্যালকালি, সল্ট, পয়জন, অয়েল এগুলো বের হয়, যেগুলো খুবই হার্মফুল। তারপরে খনি থেকে বা এগ্রিকালচার ওয়াস্ট যেগুলো আছে, যেমন খনি থেকে বিভিন্ন কিছু গোল্ড বা কোল মাইন বা কয়লা খনি থেকে বিভিন্ন কিছু বের হয়। তারপরে আমরা সার ইউজ করি, কীটনাশক ইউজ করি, এগুলো হচ্ছে পানি খুব বেশি ক্ষতি করে। তারপর সোয়ারেজ ডিসপোজাল, বা ডোমেস্টিক ওয়েস্ট যেগুলা, মানে আমাদের বাসা থেকে যেসব পলিউটেন্টের কারণে ওয়াটার অনেক সময় ওয়াটার পলিউশন হতে পারে। এখানে কিছু ছবি দেখানো হয়েছে, এটা একটা ড্রেন থেকে বেরোচ্ছে, এখানে মোস্ট অফ একটা পাওয়ার প্ল্যান্ট ছিল, এখানে হয়তো কোনো একটা ধরনের ডিস্ট্রাকশন হয়েছে, তো এইভাবে করে করে আসলে ওয়াটারে অনেক বেশি ডিস্ট্রাকশন হয়ে যায়। এইগুলো তো আমাদের খুবই স্বাভাবিক চিত্র, আমরা আমাদের বাসার আশেপাশে অনেক দেখি, যেভাবে প্রতিনিয়ত ওয়াটার পলিউট হচ্ছে। এটা তো ঢাকার চিত্র, ঢাকার সব জায়গায় এরকম নীল পানি পাওয়া যায়, ঠিক আছে। এগুলো কি আমাদের কাছে খুব অপরিচিত কিছু? তোমাদের কি মনে হয়? আচ্ছা,
আচ্ছা, কজেস অফ ওয়াটার পলিউশন। ওয়াটার পলিউশনের কারণগুলো কি কি? ডিজিজ কজিং কিছু এজেন্ট থাকে, যেমন ব্যাকটেরিয়া, ভাইরাসেস, প্রোটোজোয়া, প্যারাসাইট, ওর্মস, এগুলো হচ্ছে ওয়াটারের মধ্যে প্রবেশ করে। কোথা থেকে? আমাদের ডোমেস্টিক সোয়ারেজ থেকে বা আনট্রিটেড হিউম্যান বা অ্যানিমাল ওয়েস্ট থেকে। তো এগুলো যখন প্রবেশ করে ওয়াটারের মধ্যে, তখন ওয়াটারটা পলিউটেড হয়ে যায়। তারপর অনেক সময় যদি অনেক বেশি অর্গানিক ওয়েস্ট অ্যাড হয় পানির মধ্যে, তখন অ্যাভেলেবল যে অক্সিজেন গুলো থাকে সেই অক্সিজেন গুলো ইউজ হয়ে যায় সেখানে, যার কারণে ফিশ, মানে ওয়াটারে যে ফিশ থাকে সেই ফিশ গুলো তখন হচ্ছে মারা যায়। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে ওয়াটার পলিউশন হতে পারে। তারপর ইনঅর্গানিক প্ল্যান্ট নিউট্রিয়েন্টস এর মাধ্যমে পলিউশন হতে পারে, বায়োম্যাগনিফিকেশনের মাধ্যমে হতে পারে। তো এইসব ডিডিটি নামে এক ধরনের আছে, এটার নাম ডিডিটি। দাঁড়াও, ডিডিটিটা আমি ফুল নেমটা ভুলে গেছি। ডিডিটি হচ্ছে এটা একটা মানে একটা আমাদের বাসায় ইউজ করা হয় এরকম, মানে টাইপের, যে আমরা বিভিন্ন কিছু পরিষ্কার টরিষ্কার করি না, ক্লিন করি না, সেই সবের মধ্যে থাকে। এটা এক ধরনের কীটনাশক টাইপের জিনিস, পেস্টিসাইড টাইপের জিনিস। ফেনাইল ট্রাইক্লোরোইথেন এই জিনিসটা। তো এই জিনিসটা পরিবেশে খুব বেশি ক্ষতিকর করে, এবং যার কারণে মোস্ট অফ এখন ডিডিটি ইউজ করা বন্ধ করে দিছে। ডিডিটি ইউজ আর কি, মানে মানুষজন ইউজ না করতে পারে সেটা বলে দেওয়া হয়েছে এরকম। এখানে একটা ছবি দেখানো হয়েছে যে ফার্ম থেকে কিছু জিনিসপত্র আসছে, যার কারণে ওয়াটার পলিউশন হচ্ছে। আরবান ওয়াশ থেকে হচ্ছে, ইন্ডাস্ট্রিয়াল ওয়াটার হচ্ছে, এয়ার পলিউশন থেকে হচ্ছে, সবকিছু মিলে আসলে ওয়াটারটা আস্তে আস্তে পলিউট হয়ে যাচ্ছে। এখানে একটা গ্যাস ট্যাঙ্ক আছে, গ্যাস ট্যাঙ্ক থেকে কিছু গ্যাস লিক হচ্ছে, এটা একটা হতে পারে। তারপর মাইক্রোবিয়াল ডিগ্রেডেশন হতে পারে। তো এই সব কিছু মিলে এইভাবে আস্তে আস্তে আমাদের ওয়াটারগুলো পলিউট হয়ে যাচ্ছে ডে বাই ডে। সো কন্ট্রোল মেজারটা কি হতে হবে? প্রিভেনশন, ট্রিটমেন্ট প্ল্যান্ট হচ্ছে সেট আপ করতে হবে ঠিকঠাক মতো, যেন নষ্ট হলেও সেগুলো ঠিকঠাক মতো ট্রিটমেন্ট হওয়ার পরে আমরা সেগুলো ইউজ করি। আর যেসব কারণে হচ্ছে ওয়াটারগুলো পলিউট হচ্ছে সেগুলো যেন আমরা প্রিভেন্ট করতে পারি। ঠিক আছে, আর রোজন প্রসেস আমরা ইউজ করতে হবে, সেই প্রসেসের মাধ্যমে আমরা ওয়াটারকে ঠিকঠাক করতে পারবো। এই যে দেখো, মানে এই সব ছবি কিন্তু পেপার পত্রিকায় প্রায়ই আসে, যে মানে কি পরিমাণ সমুদ্রের পানিতে ময়লা জমে গেছে। তো এখানে একটা ট্রিটমেন্ট প্ল্যান্টের দেয়া আছে, প্ল্যানিং দেয়া আছে যে এইভাবে পানিকে ট্রিটমেন্ট করে আমাদের কাছে ইউজ করতে হবে। যেমন বাংলাদেশের আমাদের ওয়াসা বা এরা যেভাবে ট্রিটমেন্ট করে, তো এইরকম ট্রিটমেন্ট প্ল্যান্ট আরো ইনক্রিজ করতে হবে। বা বাসায় বাসায় মোবাইল ট্রিটমেন্ট, মানে ওয়াটারকে আমরা পিউরিফাই করার জন্য কিছু ছোটখাটো ইনস্ট্রুমেন্ট ইউজ করতে হবে, যেন হচ্ছে আমরা ভালো পানিগুলো ইউজ করতে পারি। ঠিক আছে, তো আজকে একটু এ পর্যন্তই থাকুক, আমার আবার একটা মিটিং আছে, মিটিং বলতে ট্রেনিং আছে, ওখানে যেতে হবে।